আজ আমি নিজেকে ধরা দিলাম অনিকেতের কাছে। আজ আর অনিকেতের বাড়ি ফেরার সময় সুরাজকে বাড়ি পাঠিয়ে দিইনি। আজ আমি পুরো নগ্ন হয়ে শুয়েছিলাম সুরাজের বুকের পিঠের ওপর। ইচ্ছে করে অনিকেতকে দেখানোর জন্য ওকে ঠিক এই কষ্টটাই দিতে চেয়েছিলাম আমি। ও যন্ত্রণায়, কষ্টে, রাগে দিশেহারা হবে এটাই ভেবেছিলাম। অনিকেত আমার স্বামী হয়, মানে স্বামী। আজ থেকে 4 বছর আগে আমার বাড়ির লোক আমায় জোর করে টাকার জন্য বিয়ে দিয়ে দেয় অনিকেতের সঙ্গে। লোকটা মায়েরই ভালোবাসতে পারলো না এতগুলো দিন পরেও। সারা দিন বাইরে থাকে, মাঝে মাঝে রাতেও আসে না বাড়িতে। বড় শাশুড়িটাকে নিয়েই আমার সংসার। না, বাচ্চা হয়নি এখনো আমার। হওয়ানোর জন্য কোনো চেষ্টা আমি করিও নি। অনিকেতও নয়। হ্যাঁ, অনেক টাকা আছে অনিকেতের, বাড়িতে কি নেই? বিলাসিতার সব উপকরণই রয়েছে তার। ঝুড়ি ঝুড়ি সবজি, খাবারে ভরা ফ্রিজ, আলমারি ভরা কাপড়, সব। বড় শখ ছিল আমার বরের সাথে বিকেলে ঘুরতে যাব, কিন্তু আজ অব্দি আমি আর অনিকেত একসাথে কোথাও গিয়েছি বলে মনে পড়ে না। আগে খুব কষ্ট হতো জানেন, এখন আর হয় না। এই এক বুড়ি, মানে আমার শাশুড়ি, কিছু সার নেই মানুষটার, পড়ে থাকে সারাদিন বিছানায়। মাঝে মাঝে খোকা খোকা বলে ডাকে, আর কেই বা খোকা, সারাদিন বাড়িতে আমিই থাকি। আমাকে একবারও ডাকে না জানেন। কেন, আপনার ছেলে বুঝি আপনাকে ভালোবাসে? আপনার ছেলে ভালোবাসা বোঝে আদেও? আপনার ছেলে যদি ভালোবাসতো তবে আপনাকে ঠিক বড় ডাক্তার দেখাতো, এভাবে ফেলে রাখতো না। এই যা, ও আমার পরিচয় তো দেওয়া হলো না। আসলে আমাদের বিয়ের পর নিজেদের পরিচয় ভুলে যায় মেয়েরা। এই যেমন আমি, সে যাই হোক, সমাজের চোখে আমি অনিকেতের স্ত্রী, এটাই আমার পরিচয়। আর আমি নিজের পরিচয় বলতে আমার নাম সোনালি, বয়স 25, এখন হলাম সুরাজের প্রেমিকা। আগে আমি সায়নের, তার আগে রজতের, অমিতেরও প্রেমিকা ছিলাম। দেখছেন কিরকম চরিত্রহীন আমি। এসব ছেড়ে আমারও একটা পরিচয় আছে, নিজের পরিচয়। আমি একজন বাচিক শিল্পী। আগে স্কুল কলেজ সবেতেই আমার নাম দিতাম কবিতার কোনো অনুষ্ঠান হলে। তারপর বিয়ে হয়ে গেল অনিকেতের সঙ্গে। তারপর সব ইচ্ছেগুলোকে মেরে দিলাম। বিয়ের দিন খুব কষ্ট হচ্ছিল আমার, বারবার মেকআপ করে যাচ্ছিল। আমি বিয়েতে সাজিয়ে দিল আমার ড্রিমি ডিটি। ও জানতো না আমার তখন প্রেম ছিল শায়নের সাথে। সেদিন নিজেই অনেকবার অনেক আদর করে চুমু খেয়ে রিমি দিদি বলেছিল, দেখ রে বোন, এভাবে কাঁদতে নেই। তোর নতুন মানুষটা ভালো হবে দেখিস, অনেক অনেক সুখে থাকবি। এভাবে কাঁদে না, সায়নের থেকেও বেটার হবে। মিলিয়ে নিস আমার কথা। কিন্তু আদতে সেটা হয়নি, একদমই হয়নি। বরং প্রথম রাতেই সেটা দারুণভাবে বুঝতে পারি আমি। আমার বিয়ের অষ্টমঙ্গলার দিন বাপের বাড়ি গিয়ে বোনের সাথে দেখা করতে গিয়েছিলাম ফুচকা খেতে। সেখানেই দেখা হয় আমার প্রাক্তন প্রেমিক সায়নের সঙ্গে। একজন মেয়ের সাথে প্রায় জড়াজড়ি করে যাচ্ছে পার্কের মধ্যে। এই ছিল আমার প্রেমিক। আমি ভেবেছিলাম সে হয়তো খুব কষ্ট পাচ্ছে, কিন্তু না, আমার বিয়ের কার্ড দেখেও মোটেও সে কষ্ট পায়নি। তখন আমার সন্দেহ দূর হয়। আমার সাথে থাকাকালীন প্রেম চলছিল ওদের সঙ্গে। মাঝে মাঝে লোক খুঁজে কথা বলার, কিন্তু পাই না। অনিকেতের সাথে আমার শারীরিক সম্পর্ক ছাড়া কিছু আছে কিনা জানি না, তাও কস্মিনকালে। চারপাশে এত উর্বশী, এত রম্ভার ভিড়ে আমি কি করে আমার স্বামীকে খুশি করবো বলুন তো? হ্যাঁ, ঠিকই শুনছেন, আমার স্বামীর অনেক মানে দূর, এত ভনিতা করে লাভ নেই। আর এত ভদ্র হয়ে কি লাভ আছে বলুন তো? এই তো মেয়ে ছেলে আছে অনেক। না না, সন্দেহ নয়, নিজের চোখে দেখেছি জানেন, রেস্টুরেন্টে, নিজের চোখে। আর বাকি দুবার সুরজ পাঠিয়েছে ভিডিও করে। সুরজ অনিকেতের অফিসেই কাজ করে। অনিকেতের সব খবর আমাকে দেয়ও। আমিও ঘরে বসে জেনে নিই আমার গুণধর বড়লোক স্বামীর পরকীয়া। প্রথম প্রথম দেখতাম জামা কাপড় মেয়েদের
পারফিউমের গন্ধ, লিপস্টিকের দাগ, বুকের ভেতর কুঁকড়ে যেতাম। কতই বা বয়স ছিল, 21 বছর। আমার সমবয়সী বান্ধবীদের অনেকেই তখনও বিয়ে হয়নি। আমার বাবা আমায় কটা টাকা আছে দেখে চাপ মুক্ত হয়ে গেল কন্যার বিদেয় দিয়ে। প্রথমবার নয়না ম্যামকে আমি দেখেছিলাম অনিকেতের বুকে নগ্ন হয়ে শুয়ে থাকতে, বিয়ের 7 মাস পরে। দেখে স্তম্ভিত হয়ে যাই আমি। বুকের ভেতর দমদম করছিল, চোখ দিয়ে জলও পড়ছিল না, পাথর হয়ে গিয়েছিলাম। অনিকেতের পরানো সিঁদুরটা লাল হয়ে টকটকে রেখা এঁকেছিল আমার সিঁথিতে। সেদিন বাড়িতে এসে খুব কেঁদেছিলাম। তারপর রাতে এসে আমায় আবার খেয়েছিল জানাটা। বমি চলে এসেছিল আমার ঘৃণাতে, মুখ বুঝে সহ্য করছিলাম। তারপরে সুরজ আমাকে অফিস ট্যুরের কিছু ভিডিও পাঠায়। সেখানে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় তার ছবি দেখে আমার কষ্ট একটুও হয়নি অবশ্য। ভেবেছিলাম আমার স্বামী চরিত্রহীন, কাউকেই ভালোবাসতে পারে না, তাহলে আর কোনো সমস্যাই নেই। সেদিন খুব করে সেজেছিলাম আমি। তারপর 1 বোতল মদ আর 1 প্যাকেট সিগারেট নিয়ে ঘরের মধ্যেই বসে পড়েছিলাম। সাধারণত নেশার ঘরে কেঁদে কেটে একসময় যখন উঠলাম, তারপর ফোন করলাম রজতকে। ওর বউ ধরল, আমি ফোনটা কেটে দিলাম। তারপর সায়নকে কল দিলাম, তারপরেই থেমে গেলাম। রাগ হলো, কাঁচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলাম। আর তখনই ফোন এলো সুরজের নাম্বার থেকে। আমার খোঁজ নিচ্ছিল সে। আমিও ওর সাথে কথা বললাম। বেচারার কয়েকদিন হলো ব্রেকআপ হয়েছে। সুযোগটা নিলাম সুরজের সাথেই। তারপর বাড়ল ঘনিষ্ঠতা। বেশ ভালো ছিল সে, অনেকে তার সব খবরই আমাকে দিত। কিছুদিন পরে আমি আর আগ্রহ দেখাতাম না। কি ভাবছেন আপনারা যে আমার স্বামী আমায় সন্দেহ করে না? আমার অনেকে ওই সময় কোথায়? আর তার যে বাড়িতে মা আছে, বউ না, অন্য কেউ হয় নাকি কে জানে। সে যে আমার দিকে তাকাবে, আমায় নিয়ে ভাববে, সে যে আমাদেরকে নজর দেবে, তার সময়টুকুই আর তার নেই। কি করতাম বলুন তো? আমারও তো ইচ্ছে হয়, বলুন আমি কি দোষ করেছি? এতগুলো বছরে নিজেকে একটা যান্ত্রিক পুতুল ছাড়া আর কিছুই ভাবতে পারিনি আমি। আমার গল্প শুনবেন তো আপনারা? বেশ, তবে বাকিটা শুনেই নিন। আমি সেই দিন রাতে কান্নাকাটির পর অনিকেতের ঘুমের পরে অনিকেতের নগ্ন শরীরটার দিকে তাকিয়েছিলাম একবার। ওর শরীরটায় কত মেয়ে যে হাত দিয়েছে তা হয়তো আমি জানি না, অথচ দিব্যি মানুষটার সাথে ঘর সংসার করবো বলে সেই মফস্বল থেকে এই মফস্বলে এসেছি। একটা অচেনা মানুষের সাথে শুধু শাখা সিঁদুরের বর্ষায় এক বিছানায় শুয়ে পড়েছি। সায়নকে ভুলে গিয়ে হাজার কষ্টটা নিয়ে ওর শাশুড়িকে 3 বেলা রেঁধে বেড়ে খাইয়েছি। আমি সারাদিন বাড়িতে মুখ বুঝে কাটিয়েছি। নিজের স্বামীর জন্যই 2 বেলা লম্বা করে সিঁদুর টেনে, স্বামীর পোশাকে অন্য মেয়ের লিপস্টিকের দাগ দেখেও আমি সবটা সহ্য করেও রাতের বেলা তাকে মুখ বুঝে সঙ্গ দিয়েছি। নিজের সব ইচ্ছা জলাঞ্জলি দিয়েও মন পাইনি আমি। এসে থেকে দেখি শাশুড়ি মা বিছানায়, কাজের মেয়ে এসে টুকটাক কাজ করে, বাকি রান্না বাজার করা নিজেই করতাম। কখনো বই পড়তাম, সিনেমা দেখতাম। অনেকেদের নগ্ন শরীর বাঁচিয়ে পাশে সরে এসে শুলাম। বড্ড বমি পাচ্ছিল আমার। এই চরিত্রহীন বেহায়া লোমপটটার সাথে দিনের পর দিন একটা মজার ব্যাপার ঘটল। মাকে ফোন দিয়ে বললাম আমার গুণধর স্বামীর কথা, তার এতদিনের সব কথা। মা একটা দারুণ উত্তর দিল, জানেন, যে পুরুষ মানুষের বাইরে নজর হয়, আমার স্বামীকে আমি বেঁধে রাখতে পারিনি বলে সে অন্য ছেলে মেয়েদের কাছে গেছে। বাবা অনেক ধার দেনা করে বিয়ে দিয়েছে আমার জন্য, যেন ওদের মুখ খারাপ না হয়। মেয়েদের অনেক কিছু মানিয়ে নিতে হয় জানেন। বাকি কথাগুলো আর শুনতে ইচ্ছে করছিল না বলে ফোনটা কেটে দিলাম। সব সহ্য করতে হবে মেয়েদের, সব নিজের পড়া শাখা সিঁদুরের পুরুষটা বিশ্বাস ভেঙে দিলেও না। অন্য মেয়ের বিছানাতে আদর করা স্বামীকেও নিজের বুকে টেনে নিয়েও সহ্য করতে হয়। কোনোদিন আমাকে ভালোবাসি বলেনি অনিকেত, কোনোদিন ভালো সাজলে ফিরেও তাকায়নি।
ইচ্ছে করে ধরেন নাটক করেছি, কিন্তু তবুও অনিকেতের অফিস যাওয়া আটকাতে পারিনি। অনেক রাতে বাড়ি ফিরেছে, আর আমার জ্বর বলে অন্য ঘরে গিয়ে ঘুমিয়েছে। একবার বটিতে হাত কেটে গিয়েছিল, আমার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল পাশের বাড়ির একজন কাকিমা। অনিকেত তখন নাকি জরুরি মিটিংয়ে ছিল, সেদিন রাতেও বাড়ি আসেনি। একবারও ভাবিনি যে কিভাবে আমি রান্না করব, বাড়ির কাজ করব। পরদিন বাড়িতে এসে তার লিপস্টিক মাখানো জামা ধুয়ে দিয়েছিলাম। ভুল করেও আমার হাতের কথা জিজ্ঞাসা করেনি। হয়তো কাল রাতে সেই রমণীর নেশায় আমায় ভুলে গিয়েছিল। বলুন তো, আমি কি খুব ভুল করেছিলাম সুরজের সাথে যোগাযোগ করে? সুরজের ব্রেকআপ হয়েছিল জানতাম, ওই সুযোগটাই নিলাম। আসলে অনিকেতের কষ্টটা কতটা হয় দেখতে চেয়েছিলাম আমি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না। সুরজের সাথে কথা বলছিলাম। সুরজ যখন ব্যস্ত থাকতো, ফেসবুকে কত গ্রুপ আছে, সেখানে অন্য নাম নিয়ে কথা বলতাম সবার সাথে। আমিও আস্তে আস্তে শাড়ি ছেড়ে স্লিভলেস শুরু করলাম, জিন্স টপ সব রকম। আমিও নিজেকে চরিত্রহীন বানিয়ে নিচ্ছিলাম। ওড়নাগুলো আলমারির সব কোণে পড়েছিল, তবুও আমাকে খেয়াল করছিল না অনিকেত। আর কত রকম চেষ্টা করলে আমাকে বকবে, রাগ করবে, অভিমান করবে, নিজের ভুল বুঝবে অনিকেত। আমি ওকে ওর ভুল বোঝাতে এত আয়োজন করেছিলাম, ইচ্ছে করে গল্প করতাম, ফোন করতাম, কিন্তু মোবাইলে কেউ থাকতো না। ইচ্ছে করে ফোন নিয়ে হেসে হেসে অভিনয় করতাম যে নিজের স্বামী, নিজের স্ত্রী অন্য কারোর হলে ঠিক কতটা কষ্ট পায়। আর পারছিলাম না আমি। একদিন বাড়িতে আসে সুরজ, ওকে ঘরে বসাই। আমার শাশুড়ি মা এসব কিছুই বোঝে না। আমি সুরজ তখন একা ঘরে। আমার ইচ্ছে হলো অনিকেতের কেমন লাগে অন্য মেয়ে ছেলে খেতে। আমারও ইচ্ছে হলো কখনো অন্য পুরুষ আমায় ছুঁয়ে দেখেনি, বিয়ের আগেও না, পরেও না। আমায় তো আমার স্বামীর মতো চরিত্রহীন হতে হবে, তাই না? তাহলে পরপুরুষকে ছুঁতে দোষ কি? আর তাছাড়া আমার আপন পুরুষই বা কই? সেই প্রথম অন্য কোনো পুরুষের শার্টের বোতামগুলো খুলে দিচ্ছিলাম। আমি চরিত্রহীন হব, চরিত্রহীন হওয়ার নেশায় আমি মেতেছি। আমি আরো ঘনিষ্ঠ হলাম সুরজের সাথে। শক্ত পুরুষালী বুক, লোম কম বুকে, সুগঠিত বুকের ওপর আমার নরম নাকটা ঘষছিলাম। সুরজের শরীরের সাথে মিশিয়ে দিচ্ছিলাম নিজের শরীরটা। ভীষণ হিংস্র হয়ে যাচ্ছিল। কিছু অবাধ প্রবেশের মুখে ওর চোখ যাচ্ছিল বুঝে। আমিও উপভোগ করছিলাম সবটুকু, কিন্তু বারবার মনে পড়ছিল অনিকেতের কথাটা। বারবার তুলনা করছিলাম দুজনের, পার্থক্য করছিলাম। কেন করছিলাম? চরিত্রহীন হতে গেলে তো এইসব ভাবলে চলবে না। চরিত্রহীন হতে গেলে ভুলে যেতে হবে তুমি ছিলে কার স্ত্রী, কার প্রেমিকা। তুমি শুধুই তোমার বিছানায় থাকা পুরুষের প্রেমিকা তখন। কিন্তু আমি পুরোপুরিভাবে পারিনি চরিত্রহীন হতে। অন্য পুরুষের সাথে প্রথমবার বলে হয়তো বারবার মনে হচ্ছিল এ বুঝি আমার অনিকেত, আমার স্বামী, আমার 7 জন্মের ভালোবাসা। কিন্তু তবুও সুরাজকেই বারবার কাছে পেতে চেয়েছিলাম আমি, ওকেই বুকে টেনে নিতে চেয়েছিলাম। একসময় প্রচন্ড ঝড়ের পরে সব শান্ত হলো। আদরের শীতকারের শব্দে চোখ বুঝলাম। আমার বুকের উপর লুটিয়ে পড়ল সুরাজের 2 হাত দিয়ে আমি আমার বুকের মধ্যে নিলাম, জড়িয়ে ধরলাম। এটা অনিকেতকে কখনো করিনি, কোনদিন জড়িয়ে ধরেনি ও আমাকে। অন্য পাশে ফিরিয়ে শুয়েছে। দেখেছেন, আমি এখনো চরিত্রহীন হতে পারিনি। সেই অনিকেতের কথা বলে যাচ্ছি। শালা, আমি তোকে ঘৃণা করতে চাই, আমি ওকে ভুলতে চাই। মালটা অন্য মেয়ে ছেলেদের সাথে ফুর্তি মেরে বেড়ায়, তবুও আমি ওকে ভালোবাসি কেন? হ্যাঁ, আমি অনিকেতকে ভালোবাসি আমি। আপনাদের বলতে ভুলে গেছি, কিন্তু অনিকেতকে আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। আমি দেখলাম সুরাজের বুকে আমার সিঁদুর লেগে গেছে। আমারও নাকে গালে সিঁদুর লিপটে গেছে। খুশি হলাম। এই তো অনিকেতকে একটা শিক্ষা দিতে পেরেছি। সামান্য হলেও নিজেকে চরিত্রহীন ভাবতে পেরেছিলাম তখন। যাক,
আর বেশি কিছু বলার নেই। আমি নগ্ন হয়ে সুরাজের সাথে শুয়ে থাকতে দেখি অনিকেত। দেখ, এবার শান্তি। এতদিনের পরিশ্রমের ফল সফল হলো। বাইরের টেবিলে ওর সাথে ওর সব প্রেমিকা প্রেয়সীদের ছবি রেখে দিয়েছে বাঁধিয়ে, আর একটা চিরকুটে লিখেছে, প্রতিশোধটা এভাবে ছাড়া উপায় ছিল না, টেট ফর টেট। অনেকে তখন বাইরে জল খেতে গেলেই দেখতে পাবে সব, হয়তো নিজের ভুল বুঝতে পারবে। এটাই চাই আমার শুধু। সুরজকে বাড়ি পাঠিয়ে দিলাম। বাইরে এলাম, বিষ-মিশানো জলটা খেয়ে নিলাম এক চুমুকে। এই জলটা একটু আগেই অনিকেত খেয়েছে। আমি দেখলাম ওর হাতে ওর আর ওর প্রেমিকাদের অন্তরঙ্গ ছবিগুলো। আমার দিকে তাকালো। না, রাগ নেই, কিচ্ছু নেই, উদাস। এই মনে হয় কতদিন পর আমায় দেখলো অনিকেত, কিন্তু বেশিক্ষণ না। আর 2 ঘন্টা পরেই দুজনেই শেষ হয়ে যাব আমরা। অ্যামরিন বিষ মারাত্মক, তবে আমাদের সম্পর্কের চেয়ে কম। দেখলেন তো বিশ্বাস ভেঙে গেলে কি হয় সম্পর্কে। নিজের প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর বিশ্বাস রাখুন, নয়তো আমাদের মতো আপনাদেরও কিন্তু এই অবস্থাই হবে। যাক, এখন আমি একদম মুক্ত, আর রাগ নেই অনিকেতের ওপর। নিজের মা বাবার কাছে ডিভোর্সের পর যাওয়ার চেয়ে এই মৃত্যু অনেক ভালো। আর আমি একা কই, এই তো অনিকেত কেমন ছটফট করছে কষ্টে। উফ, আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু মনে খুব শান্তি। অনিকেত মরে গেছে, উফ কি আরাম। আমিও মরছি, মরে